হ্যালো স্টুডেন্টস, তোরা দেখছিস দীপান্ত স্টাডি হাব বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আরেকটা নতুন ভিডিও, যার টপিক হচ্ছে ক্লাস 11 বায়োলজির একটা চ্যাপ্টার, যার নাম কোষ, জীবনের মূল একক। এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে আমাদের 4টে থেকে 5টা ভিডিওর দরকার পড়বে, যার মধ্যে আজকে আমাদের লেকচার নাম্বার 1। আর যেহেতু এটা আমাদের প্রথম লেকচার, তাই এই লেকচারে আমরা বেসিক জিনিসগুলো পড়ব। মানে কোষ কাকে বলে, বা কোষ কিভাবে আবিষ্কার হয়েছিল, কোষ তত্ত্ব কি, সবচেয়ে ছোট কোষ কোনটা, সবচেয়ে বড় কোষ কোনটা, এই সমস্ত জিনিসগুলো পড়ব। তারপরে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ কাকে বলে সেটা দেখব, এবং তাদের কিছু কিছু বৈশিষ্ট্য পড়ব। তো চল, আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করি। সবার প্রথমেই কোষ কাকে বলে সেটা আমরা দেখব। একটা ঘর তৈরির জন্যে যেমন আমাদের ইটের প্রয়োজন হয়, ঠিক সেই রকম যে কোনো জীব দেহ তৈরির জন্যেই আমাদের প্রয়োজন হবে কোষ। মানে কোষ ছাড়া কখনোই কোনো জীব দেহ তৈরি সম্ভব নয়। তাহলে প্রথম পয়েন্ট দেখ, যে জীব দেহ মাত্রই এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। ২ নাম্বার, কোষ হলো জীবদেহের গঠনমূলক ও জৈবনিক ক্রিয়ামূলক একক। এটা ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, যে জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক এককটির নাম কি? উত্তর হবে কোষ। গঠনমূলক মানে কি? না, একটা জীবদেহের গঠনের জন্যে, অর্থাৎ জীবদেহ তৈরি করার জন্যে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তার গঠনমূলক একক, এবং সেই গঠনমূলক একক হবে কোষ। আর জৈবনিক ক্রিয়ামূলক সেটার মানে কি? না, একটা জীবদেহের মধ্যে যে সমস্ত কাজকর্মগুলো ঘটে ওই জীবদেহটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেই কাজগুলো ঘটানোর জন্যেও অবশ্যই কিন্তু কোষের প্রয়োজন। সেই জন্যে আমরা বলবো যে কোষ হচ্ছে জীবদেহের গঠনমূলক ও জৈবনিক ক্রিয়ামূলক একক। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ। মানে কি? না, তুই যদি একটা মাংসের টুকরো নিস এবং সেটাকে ছোট ছোট টুকরো করতে থাকিস, তাহলে তাকে সবথেকে ছোট যে টুকরোটাতে পরিণত করতে পারবি সেটা হবে একটা কোষ। মানে কোষের থেকে আর ছোট টুকরো তুই করতে পারবি না। সেই কারণে কোষ হচ্ছে জীবনের ক্ষুদ্রতম একক। বোঝা গেল? কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এই কোষগুলো আকারে এতই ছোট হয় যে এদেরকে খালি চোখে দেখতে পাওয়া সম্ভব নয়। তাই যতদিন পর্যন্ত কোনো মাইক্রোস্কোপ ছিল না, ততদিন এই কোষগুলোর সম্বন্ধে ডিটেলে জানাও যাচ্ছিল না, এবং এদের মধ্যে আর কি জিনিস রয়েছে সেইগুলো আমরা দেখতেও পাচ্ছিলাম না। যখন থেকে মাইক্রোস্কোপ আবিষ্কার হলো এবং সেটার আরো অ্যাডভান্সমেন্ট হলো, মানে সরল মাইক্রোস্কোপ থেকে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সেখান থেকে ইলেকট্রন মাইক্রোস্কোপ, এইভাবে উন্নত মাইক্রোস্কোপ তৈরি হতে লাগলো, ততই কোষকে আমরা আরো ভালোভাবে দেখতে পেলাম এবং তার সম্বন্ধে ডিটেলে আমরা জানতে পারলাম। সেটাই আমাদের পরের পয়েন্ট। নল ও রুস্কা দুজন বিজ্ঞানীর নাম। তাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে জীববিজ্ঞানের এক নতুন দিগন্তের সূচনা হয়। তার মানে যখন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, তখন থেকে আমরা কোষকে এবং তার ভেতরের বিভিন্ন জিনিসগুলোকে খুব ভালোভাবে দেখতে পেলাম, এবং তখন তাদের সম্বন্ধে আরো ভালোভাবে জানা গেল। তাহলে এখান থেকে তোরা মেন মনে রাখবি যে কোষ হচ্ছে জীবনের ক্ষুদ্রতম একক, এবং কোষই হচ্ছে জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক। আর এই যে জৈবনিক ক্রিয়ামূলক, সেটার জন্যে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কার্যগত একক। সেই কারণে তোরা অনেক জায়গায় দেখবি একটা লাইন লেখা থাকে যে কোষ হলো জীবদেহের গঠনগত ও কার্যগত একক। সেই কার্যগত মানেই হচ্ছে এই জৈবনিক ক্রিয়ামূলক একক। ক্লিয়ার? নেক্সট, আমাদের পরের টপিক হচ্ছে কোষ আবিষ্কার। মানে কোষ কিভাবে প্রথম আবিষ্কার হলো সেই সম্বন্ধে জানবো। কোষ আবিষ্কারের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিজ্ঞানীর নাম আমরা পড়ব, তিনি হচ্ছেন রবার্ট হুক। এই রবার্ট হুকই প্রথম কোষ আবিষ্কার করেন। কিন্তু তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল একটা মৃত কোষ। তাহলে দেখ,
রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন, যদিও সেই কোষটি ছিল মৃত। তিনি মৃত কর্কের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করেন এবং এই মৃত কর্কের প্রস্থচ্ছেদ থেকেই তিনি ওই মৃত কোষটাকে আবিষ্কার করেছিলেন। বোঝা গেল? তাহলে তোদের প্রশ্ন হতে পারে যে সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন? তার নাম হচ্ছে লিউয়েনহক। এই লিউয়েনহক প্রথম সজীব কোষ আবিষ্কার করেন এবং এই লিউয়েনহকের পুরো নাম হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহক। তোরা শুধুমাত্র লিউয়েনহক মনে রাখলেও চলবে। আমাদের পরের বিজ্ঞানীর নাম রবার্ট ব্রাউন। তিনি কি করেছিলেন? না তিনি প্রথম কোষের মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস কোষের এমন একটা জিনিস যেটা ওই কোষটার সমস্ত কাজকর্মগুলোকে নিয়ন্ত্রণ করে। সেই জন্যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা কোষের ব্রেন বলা হয়। আমাদের নেক্সট বিজ্ঞানী ভেরি ইম্পর্টেন্ট, স্লেইডেন এবং সোয়ান। স্লেইডেন একটা বিজ্ঞানীর নাম আর সোয়ান আরেকজন বিজ্ঞানীর নাম। তাহলে স্লেইডেন এবং সোয়ান হচ্ছে দুজন বিজ্ঞানী। এরা মিলিতভাবে কোষ তত্ত্ব বা কোষবাদ প্রকাশ করেন। কোষ তত্ত্বটা আমরা একটু পরেই পড়ব। এই তত্ত্বে কোষ কিরকম দেখতে হয় বা কোষের বাইরে কি কি আবরণী থাকে, এই সমস্ত জিনিসগুলো বলা হয়েছে। কিন্তু নতুন কোষ কিভাবে তৈরি হয় সেই সম্বন্ধে কোনো ব্যাখ্যা এই কোষ তত্ত্বে ছিল না। সেই নতুন কোষ তৈরির সম্বন্ধে প্রথম যিনি ব্যাখ্যা দিয়েছিলেন তিনি হচ্ছেন রুডল্ফ ভিরচাউ। এবং তিনি কি বলেন? না সমস্ত নতুন কোষগুলি পুরনো মাতৃকোষ থেকেই উৎপন্ন হয়। তাহলে বোঝা গেল স্লেইডেন এবং সোয়ান কোষ তত্ত্ব দিয়েছিলেন, কিন্তু সেখানে নতুন কোষগুলো কিভাবে তৈরি হয় সেই সম্বন্ধে কিছু বলতে পারেননি। এবং এই রুডল্ফ ভিরচাউ সর্বপ্রথম বলেন যে নতুন কোষগুলো অন্য কোথাও থেকে উড়ে আসছে না, তারা পুরনো কোষগুলোর বিভাজনের কারণেই তৈরি হচ্ছে। বোঝা গেল? আর আমাদের লাস্ট বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্লেমিং। তিনি কি করেন? না তিনি মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি আবিষ্কার করেন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট, এইবার একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, একটা আদর্শ কোষের বিভিন্ন অংশ। মানে একটা আদর্শ কোষের মধ্যে কি কি জিনিস থাকে। একটা আদর্শ কোষের মেইনলি দুটো অংশ। একটা হচ্ছে তার কোষ আবরণী, আরেকটা হচ্ছে তার প্রোটোপ্লাজম। কোষ আবরণী কি? কোষের বাইরে যে আবরণটা থাকে সেটাকে আমরা বলবো কোষ আবরণী। যেমন ধর, এটা একটা ডিম। এই ডিমটাকে যদি আমরা একটা কোষ বলি, তাহলে ডিমের বাইরে এই যে খোসাটা রয়েছে সেটা হয়ে যাবে তার কোষ আবরণী। আর কোষ আবরণীর ভেতরে যা কিছু থাকে সেটাই হয়ে যায় ওর প্রোটোপ্লাজম। আমরা যদি এই খোসাটাকে ভাঙি, তাহলে ভেতরে আমরা একটা সাদা অংশ দেখতে পাবো আর একটা কুসুম দেখতে পাবো। এই গোটা জিনিসটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার যে একটা আদর্শ কোষে একটা কোষ আবরণী থাকে এবং তার ভেতরে যা কিছু জিনিস থাকে সেটা হবে ওর প্রোটোপ্লাজম। নেক্সট, এইবারে এই যে কোষ আবরণী সেটা আবার ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা, এবং এই কোষ পর্দাটা সমস্ত কোষের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। আরেক ধরনের কোষ আবরণী হবে কোষ প্রাচীর, যেটা কেবলমাত্র উদ্ভিদ কোষে এবং কিছু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাহলে বোঝা গেল কোষ আবরণী আবার ২ ধরনের। একটা হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা, যেটা সব ধরনের কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং কিছু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অন্যদিকে কোষ আবরণীর ভেতরে যা কিছু থাকে সেটাকেই আমরা বলি প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমটা আবার ২ টো অংশ নিয়ে তৈরি। একটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা অংশ হচ্ছে নিউক্লিয়াস। একটু আগে আমি বললাম যে এটা হচ্ছে এই ডিমটার প্রোটোপ্লাজম। একটা জিনিস আমি এখানে বলে রাখি, এই এক্সাম্পলটা শুধুমাত্র বোঝানোর জন্যে। অ্যাকচুয়ালি কিন্তু ডিমের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হয়। এর এই যে হলুদ পার্ট মানে কুসুম, সেটার মধ্যেই ওর সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে। কিন্তু সেটা তোদের বিষয় নয়। আমি এখানে তোদেরকে বোঝানোর জন্য যেটা বলছি সেটা একবার শোন। আমরা বললাম যে কোষ আবরণীর ভেতরে যা কিছু থাকে, মানে এটা হয়ে যাবে কোষটার প্রোটোপ্লাজম। এই গোটাটা যদি প্রোটোপ্লাজম হয়,
তাহলে এর মধ্যে সবচেয়ে ঘন অংশ কোনটা? সেটা হচ্ছে এই হলুদ অংশটা। তোরা মনে রাখবি যে প্রোটোপ্লাজমের সবচেয়ে যে ঘন অংশ সেটা হয়ে যাবে ওর নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস বাদে যা কিছু জিনিস পড়ে থাকবে মানে এই সাদা অংশটা সেটাকে আমরা বলবো ওর সাইটোপ্লাজম। বোঝা গেল তাহলে? কোষ আবরণীর ভেতরে যা কিছু থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমের আবার দুটো অংশ, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের যে সবচেয়ে ঘন অংশ সেটাকে আমরা বলে দিচ্ছি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস বাদে যে জিনিসটা পড়ে থাকে সেটা হয়ে যাবে ওর সাইটোপ্লাজম। তার মানে আমরা বলতে পারবো যে প্রোটোপ্লাজম সমান হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। কারণ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুটো নিয়েই আমাদের প্রোটোপ্লাজমটা তৈরি হচ্ছে। বোঝা গেল? আমি আরেকবার বলে দিচ্ছি যে এক্ষেত্রে ডিমের উদাহরণটাকে শুধুমাত্র উদাহরণ হিসাবেই নিবি। বাস্তবে এই যে হলুদ পার্টটা সেটার মধ্যেই ওর সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে। আমি শুধুমাত্র তোদেরকে বোঝানোর জন্যে এই উদাহরণটা নিয়েছি। ক্লিয়ার? এইবারে এই যে সাইটোপ্লাজম রয়েছে তার মধ্যে আবার বিভিন্ন অংশ থাকে। ১ম অংশের নাম হচ্ছে ধাত্র বা যেটাকে ইংলিশে আমরা বলি ম্যাট্রিক্স। সাইটোপ্লাজমের যে তরল অংশ থাকে, জেলির মতো অংশ সেটাকেই আমরা বলবো ধাত্র বা ম্যাট্রিক্স। এই ধাত্র ছাড়াও সাইটোপ্লাজমে তোরা আরেকটা জিনিস দেখতে পাবি সেটা হচ্ছে কোষ অঙ্গাণু। এই কোষ অঙ্গাণুগুলোর মধ্যেই আমরা পরে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এই সমস্ত জিনিসগুলো পড়ব। এই দুটো জিনিস ছাড়াও সাইটোপ্লাজমে আরো কিছু এক্সট্রা জিনিস দেখতে পাওয়া যায়, যেগুলো ওই কোষটার জন্যে প্রয়োজনীয় হতেও পারে, আবার নাও পারে। অনেক সময় কি হয় অ্যাকচুয়ালি না ওই কোষটা কিছু জিনিস সঞ্চয় করে রাখে। আবার কখনো কিছু জিনিস ক্ষরণ করে। সেই সমস্ত জিনিসগুলো ওই কোষটার সাইটোপ্লাজমের মধ্যেই অবস্থান করে এবং সেই জিনিসগুলোর নাম হয়ে যাবে আর-গ্যাস্ট্রিক পদার্থ এবং সেই আর-গ্যাস্ট্রিক পদার্থগুলো সঞ্চিত বস্তু হতে পারে, স্ফরিত বস্তু হতে পারে বা রেচিত বস্তু হতে পারে। ক্লিয়ার? তাহলে সাইটোপ্লাজমের মধ্যে আমাদের থাকছে ধাত্র বা ম্যাট্রিক্স, তার সাথে থাকছে কোষ অঙ্গাণু, তার সাথে কিছু আর-গ্যাস্ট্রিক পদার্থও থাকতে পারে। এইবারে এই যে কোষ অঙ্গাণুর কথা বলছিলাম, কোনো কোষ অঙ্গাণুর ক্ষেত্রে নিজস্ব আবরণী থাকতেও পারে, কোনো কোষ অঙ্গাণুর নিজস্ব আবরণী নাও থাকতে পারে। যাদের ক্ষেত্রে নিজস্ব আবরণী থাকে না, সেগুলো হয়ে যাবে পর্দাবিহীন কোষ অঙ্গাণু। আর যাদের নিজস্ব আবরণী থাকে, তারা হয়ে যাবে পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট এইবার এই ছবিটার থেকে একটা আদর্শ কোষের বিভিন্ন অংশগুলো আমরা দেখব। সবার ১ম এ দেখ কোষটার নিজস্ব একটা বাউন্ডারি রয়েছে। মানে এটা। এই জিনিসটাকে আমরা বলব কোষ আবরণী। এইবারে এই কোষ আবরণীটার মধ্যে সবচেয়ে ভেতরের দিকে যে লেয়ারটা আছে সেটা হয়ে যাবে ওর কোষ পর্দা বা প্লাজমা পর্দা। আর বাইরের দিকের যে লেয়ারটা আছে তার নাম হবে কোষ প্রাচীর। তাহলে তোরা এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবি যে যদি কোষ প্রাচীর থাকে কোনো একটা কোষের ক্ষেত্রে তাহলে সেই কোষ প্রাচীরটা সবার বাইরের দিকে অবস্থান করবে এবং সেই কোষ প্রাচীরের ভেতরের দিকে আমাদের কোষ পর্দা বা প্লাজমা পর্দাটা অবস্থান করবে। বোঝা গেল? এবং এই প্লাজমা পর্দার জাস্ট ভেতরে যা কিছু জিনিস থাকবে মানে এই সার্কেলটার ভেতরে যা কিছু জিনিস আছে সেটা হয়ে যাবে ওর প্রোটোপ্লাজম। বোঝা গেল? এইবার প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশ হচ্ছে এটা, যেটাকে আমি বক্স দিয়ে দেখিয়েছি। আর আমরা অলরেডি জানি যে প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশটাকে কি বলে? না তার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই কোষটার এটা হচ্ছে নিউক্লিয়াস। ক্লিয়ার? এইবার দেখ গোটা কোষটার মধ্যে একটা আকাশি রঙের তরল রয়েছে যেটার নাম হবে ধাত্র বা ম্যাট্রিক্স এবং এই ধাত্রর মধ্যেই কোষের বিভিন্ন জিনিসগুলো ভাসমান অবস্থায় রয়েছে। আর এই সমস্ত জিনিসগুলো ছাড়াও কোষটার মধ্যে দেখ কিছু এক্সট্রা জিনিস তোরা দেখতে পাচ্ছিস। সেইগুলোর নাম হবে কোষ অঙ্গাণু। যেমন এটা আমাদের একটা কোষ অঙ্গাণু, এটা আমাদের আরেকটা কোষ অঙ্গাণু। এইরকমভাবে কোষে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো তার সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় থাকে। এই পর্যন্ত তাহলে বোঝা গেল? নেক্সট তাহলে আমরা কি বলবো? না একটি আদর্শ কোষের
তিনটি প্রধান অংশ হলো কোষ পর্দা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তাহলে এইবারে এই তিনটের সম্বন্ধে আমরা পড়ব। সবার প্রথমে কোষ পর্দা বা প্লাজমা পর্দা কি? না, সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ দিয়ে আবৃত থাকে তাকে কোষ পর্দা বা প্লাজমা পর্দা বলে। মানেটা কি? না, একটা সজীব কোষের ক্ষেত্রে তার যে প্রোটোপ্লাজম সেটা যে আবরণী দিয়ে আবৃত থাকে সেটাকেই আমরা বলবো কোষ পর্দা বা প্লাজমা পর্দা। এবং এই প্লাজমা পর্দাটার বৈশিষ্ট্য কি? না, এটা খুবই সূক্ষ্ম, মানে খুব পাতলা, স্থিতিস্থাপক, যেটাকে আমরা বলি ইলাস্টিক, মানে টানলে বাড়ে। কোষ পর্দাটা স্থিতিস্থাপক হওয়া প্রয়োজন কেন? না, যাতে কোষটার আয়তনে বাড়তে পারে। বোঝা গেল? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোষ পর্দার যে এটা প্রভেদক ভেদ্য। এটার ইংরেজি হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। মানে সে কিছু পদার্থকে, সমস্ত পদার্থকে কিন্তু নয়, কেবলমাত্র কিছু সিলেক্টেড পদার্থকে ওর মধ্য দিয়ে যাতায়াত করতে দেয়। আর এটা হচ্ছে লাইপোপ্রোটিন নির্মিত, মানে এটা লিপিড এবং প্রোটিন এই দুটো জিনিস নিয়ে তৈরি হয়েছে। তাহলে কোষ পর্দার সম্বন্ধে বোঝা গেল। নেক্সট হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে আমরা বলেছিলাম যে কোষের আবরণীর বা কোষ পর্দার ভেতরে যা কিছু অংশ থাকে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এবং আমরা একটু আগেই পড়লাম যে প্রোটোপ্লাজমের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা বলতে পারবো যে প্রোটোপ্লাজম সমান হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। ক্লিয়ার? নেক্সট, তাহলে সাইটোপ্লাজম আমরা কাকে বলবো? না, নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের যে বাকি সজীব অর্ধতরল পদার্থ থাকে তাকে সাইটোপ্লাজম বলে। তাহলে নিউক্লিয়াসটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, প্রোটোপ্লাজমের যে জিনিসটা পড়ে থাকবে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। এবং আমি বলেছিলাম যে এই সাইটোপ্লাজমটা হয় জেলির মতো, অর্থাৎ অর্ধ তরল। এবং ভেরি ইম্পর্টেন্ট, কোষের সমস্ত কাজকর্মগুলো এই সাইটোপ্লাজমেই ঘটে। ক্লিয়ার? নেক্সট, পরের টপিক হচ্ছে নিউক্লিয়াস। এবং তোরা মনে রাখবি যে কোষের মধ্যে যে সমস্ত কাজগুলো হয় সবগুলোকেই কিন্তু এই নিউক্লিয়াসটাই নিয়ন্ত্রণ করে। ঠিক যেরকম আমাদের শরীরের সমস্ত কিছু আমাদের ব্রেন বা মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, ঠিক সেই রকম কোষের সমস্ত কাজগুলোকে এই নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। সেই কারণে এই নিউক্লিয়াসকে আমরা কোষের মস্তিষ্ক বা কোষের ব্রেন বলতে পারবো। বোঝা গেল? তাহলে নিউক্লিয়াস কি? না, প্রোটোপ্লাজমের সর্বাপেক্ষা ঘন গোলাকার পর্দাবেষ্টিত অংশকে নিউক্লিয়াস বলে। নেক্সট, একটা নিউক্লিয়াস ৪টি অংশ নিয়ে গঠিত। সেগুলো কি, কি? না, নিউক্লিয় আবরণী, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস এবং নিউক্লিয় জালিকা। তোরা আপাতত এইটুকু জেনে রাখ। আমরা যখন ইউক্যারিওটিক কোষের গঠন পড়ব, তখন এই নিউক্লিয়াসটাকেও আমরা ডিটেইলে পড়ব। নেক্সট, এককোষী জীবেরা, মানে যে সমস্ত জীবেদের দেহ কেবলমাত্র একটাই কোষ দিয়ে তৈরি, তাদের ক্ষেত্রে একই কোষের মাধ্যমে সব রকম জৈবনিক ক্রিয়া সম্পাদন হবে। মানে ওই একটা কোষের মধ্যেই সমস্ত কাজকর্ম হবে। কিন্তু বহুকোষী জীবদের ক্ষেত্রে বিভিন্ন কোষের মধ্যে কাজের পর্যবন্টন দেখা যায়। মনে কর তোদের বাড়িতে একটাই রুম রয়েছে। তাহলে তোরা সেই রুমের মধ্যেই খাওয়া-দাওয়া করবি, সেই রুমের মধ্যেই রান্না করবি, সেই রুমেতেই ঘুমাবি, সেই রুমেতেই পড়াশোনা করবি। মানে সবকিছু কাজ তোকে বাধ্য হয়ে ওই একটা রুমের মধ্যেই করতে হবে। কিন্তু যদি তোদের বাড়িতে ৩টে-৪টে রুম থাকে, তাহলে তোরা একটাকে আলাদা কিচেন রুম করবি, একটাকে আলাদা বেডরুম করবি, একটাকে আলাদা স্টাডি রুম করবি। এইভাবে সেপারেট রুমে সেপারেট কাজ করবি। সেটাই এখানে বলছে যে যাদের একটাই মাত্র কোষ রয়েছে, অর্থাৎ এককোষী জীব, তাদের ক্ষেত্রে একটা কোষের মধ্যেই সমস্ত কিছু কাজকর্ম হবে। কিন্তু যারা বহুকোষী জীব, তাদের ক্ষেত্রে কাজের পর্যবন্টন, মানে কাজের ডিভিশন দেখা যাবে। কিছু সংখ্যক কোষ একসাথে মিলে কোনো একটা কাজ করবে, অন্য কিছু সংখ্যক কোষ একসাথে অন্য আরেকটা কাজ করবে। ক্লিয়ার? এবং এখানে একটা ভেরি ইম্পোর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অনেকগুলো কোষ যখন একসাথে একটা নির্দিষ্ট কাজ করে, তখন সেই কোষের সমষ্টিকে আমরা বলবো কলা। এই কলা খাবার কলা নয়, এই কলা মানে হচ্ছে টিস্যু। মানে আমরা যেরকম পড়ি যে স্নায়ু কলা বা ভাজক কলা,
সেই যে কলা, এখানে সেই কলাটার কথাই বলা হয়েছে। এইবারে এইরকম অনেকগুলো কলা মিলে তৈরি করে একটা অঙ্গ। কিডনি আমাদের একটা অঙ্গ, হার্ট আমাদের একটা অঙ্গ। তাহলে এই ধরনের অঙ্গ তৈরি হয়। অনেকগুলো অঙ্গ যখন একসাথে মিলে একটা নির্দিষ্ট কাজের জন্য তারা অংশগ্রহণ করে, তখন সেটাকে আমরা বলব তন্ত্র। কিরকম? পরিবহন তন্ত্র। পরিবহন তন্ত্রের মধ্যে আমাদের হার্ট থাকছে, বিভিন্ন রক্তজালক, শিরা, উপশিরা সমস্ত কিছু মিলে তারা আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ করার কাজটাকে নিয়ন্ত্রণ করে। সেইজন্য ওই জিনিসগুলো অর্থাৎ ওই অঙ্গগুলোকে মিলিয়ে আমরা নাম দিচ্ছি পরিবহন তন্ত্র। তাহলে সেটা হয়ে যাচ্ছে একটা তন্ত্র। ক্লিয়ার? নেক্সট আমাদের পরের টপিক হচ্ছে কোষতত্ত্ব বা সেল থিওরি। ১ম পয়েন্ট আমরা কি বলব? না, ম্যাথিয়াস জে স্লেইডেন এবং থিওডোর সোয়ান কোষতত্ত্ব প্রবর্তন করেন। বা তোরা যদি শর্টে বলতে চাস তাহলে বলবি স্লেইডেন এবং সোয়ান কোষতত্ত্ব প্রবর্তন করেন। এদের মধ্যে স্লেইডেন কি বলেছিলেন? তিনি মেইনলি উদ্ভিদ কোষ সম্বন্ধেই পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন এবং বলেন যে সমস্ত উদ্ভিদ দেহই বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত। ক্লিয়ার? নেক্সট সোয়ান কি বলেছিলেন? তিনি মেইনলি ৩ টে জিনিস বলেছিলেন। কি, কি? না ১ নাম্বার সমস্ত উদ্ভিদ এবং প্রাণীদেহ বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত। ২ নাম্বার তিনি বলেন যে সকল কোষের বাইরে প্লাজমা পর্দা দেখা যায়। আর ৩ নাম্বার উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। তাহলে স্লেইডেন শুধুমাত্র এটাই বলেছিলেন যে সমস্ত উদ্ভিদ দেহ বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত। সোয়ান কি করেন? না তিনি উদ্ভিদের সাথে সাথে প্রাণীদেরকেও ইনক্লুড করেছিলেন এবং তিনি বলেন যে উদ্ভিদ এবং প্রাণী সমস্ত জীব দেহই বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত। তাছাড়াও তিনি বলেন যে সমস্ত কোষের বাইরে প্লাজমা পর্দা কিন্তু অবশ্যই দেখা যাবে। আর উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর একটা এক্সট্রা আবরণী লক্ষ্য করা যাবে। বোঝা গেল? কিন্তু এখানে একটা সমস্যা ছিল যে তারা নতুন কোষ কিভাবে তৈরি হয় সেটা সম্বন্ধে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। সেটাই আমরা বলব যে স্লেইডেন ও সোয়ান নতুন কোষের উৎপত্তি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। তাহলে সেটার ধারণা কে দিয়েছিলেন? না তার নাম হচ্ছে রুডল্ফ ভিরচাও এবং তিনি একটা বিবৃতি দিয়েছিলেন সেটা হচ্ছে omni cellula e cellula। তার মানে হচ্ছে সমস্ত নতুন কোষই পুরনো মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে স্লেইডেন এবং সোয়ান সবকিছু করলেও নতুন কোষের উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি, যেটার ব্যাখ্যা দিয়েছিলেন রুডল্ফ ভিরচাও এবং তিনি বলেন omni cellula e cellula অর্থাৎ সমস্ত নতুন কোষগুলো পুরনো মাতৃকোষ থেকেই উৎপন্ন হয়। বোঝা গেল? নেক্সট এইবারে কোষতত্ত্বের কিছু ব্যতিক্রম রয়েছে। মানে কিছু জীব রয়েছে যারা কোষতত্ত্বকে মেনে চলে না। ১ নাম্বার ভাইরাসের দেহে প্রকৃত প্রোটোপ্লাজম থাকে না এবং সেই কারণে আমরা ভাইরাসকে সজীব বস্তু হিসাবে ধরিও না। কারণ ভাইরাস যখন দেহের বাইরে থাকে তখন সে জড় পদার্থ হিসাবে অবস্থান করে। কেবলমাত্র ও যখন শরীরের ভেতরে প্রবেশ করে তখনই ও সজীব হিসাবে বিহেভিয়ার দেখায়। ক্লিয়ার? আর ২ নাম্বার হচ্ছে রাইজোপাস, মিউকর ইত্যাদি ছত্রাক এবং ভাউকেরিয়া শৈবালের কোষে বহু নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। ইন জেনারেলি একটা কোষের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে, কিন্তু এই রাইজোপাস, মিউকর এবং ভাউকেরিয়া এদের ক্ষেত্রে অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কোষ তত্ত্বের ব্যতিক্রম। ক্লিয়ার? এইবারে আমরা ৪ টে শর্ট কোয়েশ্চেন পড়ব, যেগুলো ভেরি ইম্পোর্টেন্ট। ১ নাম্বার সবচেয়ে ছোট কোষ কোনটা? উত্তর হবে মাইকোপ্লাজমা বা পিপিএলও। পিপিএলও এটার পুরো নাম হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম এবং এদের আকার হয় 0.1 মাইক্রোমিটার। এখানে এই যে ইউএম আছে অ্যাকচুয়ালি ওটা মিউ-এম হবে। মিউ-এম মানে মাইক্রোমিটার এবং তোরা নিশ্চয়ই জানিস যে ১ মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻⁻6 মিটার। সেকেন্ড কোয়েশ্চেন যে খালি চোখে দেখা যায় এমন একটা কোষের উদাহরণ দাও। আমি তোদেরকে শুরুতেই বলেছিলাম যে সাধারণত কোষগুলো আকারে খুব ছোট হয় এবং তাদেরকে দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। কিন্তু এমন একটা কোষের উদাহরণ আমাদেরকে দিতে হবে যেটা হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাবো।
সেটা হবে যেকোনো পাখির ডিম। তাহলে পাখির ডিম এগুলো কিন্তু একটা কোষ। মনে থাকবে। ৩ নাম্বার কোয়েশ্চেন, আয়তনে সবচেয়ে বড় কোষ কোনটা? মানে লার্জেস্ট কোষ কোনটা হবে? উত্তর হবে উট পাখির ডিম। তাহলে উট পাখির ডিম হচ্ছে লার্জেস্ট কোষ, মানে আয়তনে সবচেয়ে বড়। আর ৪ নম্বর কোশ্চেন, লম্বায় সবচেয়ে বড় কোষ কোনটা? মানে লংগেস্ট কোষ কোনটা? সেটার উত্তর হবে নিউরন বা স্নায়ু কোষ। তাহলে ক্লিয়ার? আয়তনে সবচেয়ে বড় যেটাকে আমরা লার্জেস্ট কোষ বলছি সেটা হচ্ছে উট পাখির ডিম। আর লম্বায় সবচেয়ে বড় অর্থাৎ যেটাকে আমরা লংগেস্ট কোষ বলছি সেটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ বা নিউরন। ক্লিয়ার? নেক্সট, এইবার হচ্ছে কোষ পরিমাপের একক। মানে কোষের দৈর্ঘ্যকে বা আকারকে আমরা কি এককে পরিমাপ করতে পারি? সেগুলো হচ্ছে মাইক্রন বা মাইক্রোমিটার, এবং ১ মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻⁻6 মিটার। তাছাড়াও রয়েছে ন্যানোমিটার, যেটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। আরেকটা একক হচ্ছে অ্যামস্ট্রং, যেটার মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। তাহলে এই ৩ টে একক হচ্ছে কোষ পরিমাপের একক। নেক্সট কোশ্চেন, যে কোষের আকার কি ধরনের হতে পারে? কোষের আকার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার, বহুভুজাকার, স্তম্ভাকার, লম্বাটে, সূত্রাকার ইত্যাদি। তাহলে কোষের আকার এই সমস্ত ধরনের হতে পারে। নেক্সট, একটা ভেরি ইম্পোর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নিউক্লিয়াসের সংগঠনের উপর ভিত্তি করে আমরা কোষকে কয় ভাগে ভাগ করতে পারি ও কি? নিউক্লিয়াসের গঠনের উপরে ভিত্তি করে আমরা কোষকে ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা যেটাকে আমরা আদি কোষ বলবো। আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। এইবারে এই যে প্রোক্যারিওটিক, তার মানেটা কি? প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে যে সমস্ত কোষে আদিম প্রকৃতির নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, মানে যেটা সত্যিকারের বা ট্রু নিউক্লিয়াস নয়, এই ধরনের আদিম নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, তাদেরকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ। আর ইউক্যারিওটিক কোষ আমরা কাকে বলবো? না, ইউ মানে হচ্ছে প্রকৃত বা আদর্শ, আর ক্যারিয়ন মানে আমরা একটু আগেই পড়লাম যে নিউক্লিয়াস। তাহলে যে সমস্ত কোষে আদর্শ বা প্রকৃত নিউক্লিয়াস থাকে তাদেরকে আমরা বলবো ইউক্যারিওটিক কোষ। তাহলে বোঝা গেল? নেক্সট, প্রথমে আমরা প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে পড়ব। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? না, যে সমস্ত কোষে আদর্শ এবং সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, তার সাথে কোষে পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, এই ধরনের যে কোষ তাকে প্রোক্যারিওটিক কোষ বলে। তাহলে কোষের মধ্যে কোনো আদর্শ নিউক্লিয়াস থাকবে না, কোষের মধ্যে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকবে না, এবং কোনো ক্রোমোজোম থাকবে না। সেই ধরনের কোষকে আমরা বলবো প্রোক্যারিওটিক কোষ। এবং এদের উদাহরণটা ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের সিলেবাসে মেইনলি ৩ ধরনের প্রোক্যারিওটিক কোষ আছে। সেগুলো কি? না, ১ নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া, ২ নাম্বার হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা যেটাকে আমরা বলি সায়ানোব্যাকটেরিয়া, আর ৩ নাম্বার হচ্ছে মাইকোপ্লাজমা বা পিপিএলও, যেটাকেই আমরা একটু আগে পড়েছিলাম যে সবচেয়ে ছোট আকারের কোষ। বোঝা গেল? এইবার আমাদের প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য সম্বন্ধে পড়তে হবে। আমরা যে সংজ্ঞাটা পড়েছি সেখান থেকেই ৩-৪ টে মেইন বৈশিষ্ট্য কিন্তু বেরিয়ে যাবে। প্রোক্যারিওটিক কোষের ১ম বৈশিষ্ট্য আমরা কি বলবো? না, ১ নাম্বার, এই ধরনের কোষ আকারে খুব ক্ষুদ্র হয় এবং সাধারণত এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। ক্লিয়ার? ২ নাম্বার, ভেরি ইম্পোর্টেন্ট, দ্বিতন্ত্রী ডিএনএটা নগ্ন অবস্থায় সাইটোপ্লাজমে অবস্থান করে, যেটাকে আমরা নিউক্লিয়েড বলি। অ্যাকচুয়ালি ডিএনএ থাকার কথা ছিল কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। কিন্তু যেহেতু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা ঠিকঠাক মতো সংগঠিত নয়, সেই কারণে এদের দ্বিতন্ত্রী ডিএনএটা, দ্বিতন্ত্রী কেন? না, ডিএনএতে ২ টো স্ট্র্যান্ড থাকে। সেইজন্য ডিএনএকে আমরা দ্বিতন্ত্রী ডিএনএ বলছি। সেই ডিএনএটা সাইটোপ্লাজমে নগ্ন অবস্থায় অবস্থান করে, যেটাকে আমরা নাম দিয়েছি নিউক্লিয়য়েড। বোঝা গেল?
৩ নাম্বার পয়েন্ট, এইরকম কোষের সাইটোপ্লাজমে পর্দাবৃত কোনো কোষ অঙ্গাণু থাকে না, যেটা আমরা সংজ্ঞার মধ্যেই পড়লাম। নেক্সট ৪ নম্বর বৈশিষ্ট্য, এই প্রকার কোষের রাইবোজোম 70S প্রকৃতির এবং সেগুলো সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। রাইবোজোম অ্যাকচুয়ালি ২ ধরনের, একটা হচ্ছে 70S, আরেকটা হয় 80S মানে ৮০S। তাদের মধ্যে এই যে 70S, এটাকে আমরা প্রোক্যারিওটিক কোষগুলোতে দেখতে পাবো। আর যেটা 80S, ওই 80S রাইবোজোমটাকে আমরা ইউক্যারিওটিক কোষে দেখতে পাবো। ক্লিয়ার? নেক্সট বৈশিষ্ট্য, কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। আমি অলরেডি তোদেরকে বলেছিলাম যে কোষ প্রাচীর আমরা উদ্ভিদ কোষে দেখতে পাই এবং তার সাথে সাথে প্রোক্যারিওটিক কিছু কোষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। তবে তোরা মনে রাখবি, মাইকোপ্লাজমা বা পিপিএলও এদের ক্ষেত্রে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। ক্লিয়ার? নেক্সট, এই যে কোষ প্রাচীর আমরা দেখতে পাই, তার মেন উপাদান বা মুখ্য উপাদান হচ্ছে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। ভেরি ইম্পোর্টেন্ট নাম, পেপটাইডোগ্লাইক্যান। এই পেপটাইডোগ্লাইক্যান কি? না, পেপটাইডোগ্লাইক্যান হলো ন্যাগ ও ন্যাম নামক অ্যামাইনো সুগারের পলিমার। তোরা নিশ্চয়ই পলিথিনের নাম শুনেছিস। পলিথিন মানে হচ্ছে পলিইথিলিন। মানে কি? অনেকগুলো ইথিলিন মনোমার নিয়ে একটা পলিথিন পলিমার তৈরি হয়েছে, যেটা দিয়ে আমরা প্লাস্টিক ব্যাগ বা পলিথিন ব্যাগ বানাই। ঠিক সেই রকম এই ন্যাগ এবং ন্যাম এরা হচ্ছে অ্যামাইনো সুগার মনোমার। মানে এখানে অ্যামাইনো অ্যাসিড দেখতে পাওয়া যাবে এবং সুগার অর্থাৎ কার্বোহাইড্রেট দেখতে পাওয়া যাবে এবং অনেকগুলো ন্যাগ এবং ন্যাম মনোমার নিয়ে একটা পলিমার তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি পেপটাইডোগ্লাইক্যান। বোঝা গেল? এইবারে তোদের প্রশ্ন হতে পারে যে এই ন্যাগ এবং ন্যাম এদের পুরো নামটা কি হবে? এই যে ন্যাগ, তার পুরো নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন। আর ন্যাম এর পুরো কথা হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। মনে থাকবে? তাহলে ন্যাগ মানে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন আর ন্যাম মানে হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট, অনেক সময় কোষ পর্দা ভাঁজ হয়ে মেসোজোম নামক অঙ্গাণু সৃষ্টি করে। তোরা এখানে লিখে নিবি যে কোষ পর্দাটা ভেতরের দিকে ভাঁজ হয়, মানে কোষের সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়। ঠিক আছে? তাহলে মেসোজোম নামক অঙ্গাণু সৃষ্টি করে, যার মধ্যে শ্বাস উৎসেচক থাকে, অর্থাৎ এগুলো শ্বসনে সাহায্য করে। নেক্সট পয়েন্ট, কোষে ক্রোমোজোম থাকে না। আর লাস্ট পয়েন্ট, হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রোটিন থাকে না। তোরা পরে ক্রোমোজোম এবং হিস্টোন সম্বন্ধে পড়বি। এখন এইটুকুই জেনে রাখ যে প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম এবং হিস্টোন প্রোটিন থাকে না। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। ক্লিয়ার? নেক্সট, এইবারে আমরা ইউক্যারিওটিক কোষ সম্বন্ধে পড়ব এবং তোরা মনে রাখবি, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে না, সেই সমস্ত জিনিসগুলো যে কোষের মধ্যে আমরা দেখতে পাবো, সেই কোষগুলোকে আমরা বলবো ইউক্যারিওটিক কোষ। তাহলে দেখ, ইউক্যারিওটিক কোষ কাকে বলে? না, যেসব কোষে নিউক্লিয় পর্দা বেষ্টিত সুসংগঠিত নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিনযুক্ত হয়, কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে, এই সমস্ত কোষগুলোকে ইউক্যারিওটিক কোষ বলে। ইউক্যারিওটিক কোষের উদাহরণ কি কি হবে? না, উন্নত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এইবার তাহলে ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। প্রোক্যারিওটদের ক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো নেই আমরা বলেছিলাম, ইউক্যারিওটদের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলোই আমরা বলে দেব আছে। তাহলেই আমরা ইউক্যারিওটিক কোষের ম্যাক্সিমাম বৈশিষ্ট্য পেয়ে যাব। ১ নাম্বার দেখ, এই প্রকার কোষের নিউক্লিয়াসটি সুসংগঠিত হয়, যেটা প্রোক্যারিওটদের ক্ষেত্রে কিন্তু ছিল না। এবং নিউক্লিয়াস সুসংগঠিত হওয়ার মানে কি? না, নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় জালক উপস্থিত থাকবে। বোঝা গেল? ২ নাম্বার, এই প্রকার কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে এবং এই রকম কয়েকটা কোষ অঙ্গাণুর উদাহরণ কি কি হবে? না, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বস্তু, লাইসোজোম ইত্যাদি। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, এই প্রকার কোষের রাইবোজোম 80S প্রকৃতির। আমরা প্রোক্যারিওটের রাইবোজোম পড়েছিলাম 70S আর ইউক্যারিওটিকের রাইবোজোম হবে 80S প্রকৃতির।
এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে ইউক্যারিওটিক কোষে রাইবোজোম কোথায়, কোথায় দেখতে পাবো? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মনে করে দেখ যে ওদের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। কেন? না সেক্ষেত্রে কোনো কোষ অঙ্গাণু ছিল না। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা কোথায়, কোথায় রাইবোজোম দেখতে পাবো? না ER যেটার মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটার গাত্রে অর্থাৎ গায়ে দেখতে পাবো। নিউক্লিয় পর্দায় দেখতে পাবো, মাইটোকন্ড্রিয়ায় দেখতে পাবো, নিউক্লিওলাসে দেখতে পাবো এবং সাইটোপ্লাজমে মুক্তভাবেও কিছু, কিছু রাইবোজোম থাকবে। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে আমরা রাইবোজোম দেখতে পাবো এবং তোরা মনে রাখবি কোনো একটা কোষ অঙ্গাণুর মধ্যে যদি কোনো রাইবোজোম থাকে, যেমন এখানে মাইটোকন্ড্রিয়া একটা কোষ অঙ্গাণু, তার মধ্যে যে রাইবোজোমটা থাকবে সেটা কিন্তু 80S প্রকৃতির হবে না, সেটা হবে 70S প্রকৃতির। এটা কিন্তু তোরা অবশ্যই মনে রাখবি যে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি কোষ অঙ্গাণুর মধ্যে কোনো রাইবোজোম থাকে তাহলে সেটা কিন্তু 80S প্রকৃতির হবে না, সেটা হবে 70S প্রকৃতির। যেমন এখানে মাইটোকন্ড্রিয়ায় 70S প্রকৃতির রাইবোজোম থাকবে। মনে থাকবে? নেক্সট বৈশিষ্ট্য, শুধুমাত্র প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে যেটা কোষ বিভাজনে অংশ নেয়। সেন্ট্রোজোম হচ্ছে একটা কোষ অঙ্গাণু এবং সেটা শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রেই দেখতে পাবো। উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। ঠিক আছে? নেক্সট, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোকসংশ্লেষীয় রঞ্জক থাকে। এখানে আবার দেখ এই যে ক্লোরোপ্লাস্ট সেটা এক ধরনের কোষ অঙ্গাণু। কিন্তু এটা আবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না। এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোকসংশ্লেষীয় রঞ্জক যেটার নাম হচ্ছে ক্লোরোফিল সেটা দেখতে পাওয়া যাবে। ক্লিয়ার? নেক্সট, ক্রোমোজোমে ক্ষারীয় হিস্টোন প্রোটিন উপস্থিত। তাহলে ইউক্যারিওটিকের ক্ষেত্রে ক্রোমোজোম দেখতে পাওয়া যায় এবং সেই ক্রোমোজোমে ক্ষারীয় হিস্টোন প্রোটিন থাকে। নেক্সট বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর উপস্থিত যেটা প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত এবং প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। আর লাস্ট বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষে ভ্যাকুওল থাকে, প্রাণী কোষে সাধারণত থাকে না। এই ভ্যাকুওল হচ্ছে এক ধরনের কোষ অঙ্গাণু যেটা আমরা উদ্ভিদ কোষে দেখতে পাবো কিন্তু প্রাণী কোষে সাধারণত থাকে না বা থাকলেও সেটার আকার খুবই ছোট হয়। ক্লিয়ার? নেক্সট, এইবার হচ্ছে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য এবং তোরা যদি এই পার্থক্যটাকে ঠিকঠাক করে নিস তাহলে কিন্তু প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের সমস্ত বৈশিষ্ট্যগুলো একসাথেই মুখস্থ হয়ে যাবে। চল তাহলে দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর এবং আমরা জানি প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে এবং সেটা পেপটাইডোগ্লাইকান দিয়ে গঠিত। অন্যদিকে ইউক্যারিওটিক কোষের মধ্যে কেবলমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রেই সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে এবং প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। ক্লিয়ার? ২ নম্বর পার্থক্য, আদর্শ নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আদর্শ নিউক্লিয়াস থাকে না, অন্যদিকে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আদর্শ নিউক্লিয়াস থাকে। ৩ নম্বর পার্থক্য, নিউক্লিয় বস্তু বা যেটাকে আমরা বলি জেনেটিক মেটেরিয়াল। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সেটা হচ্ছে নগ্ন ডিএনএ যেটার নাম দেওয়া হয়েছে নিউক্লিয়েড। অন্যদিকে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয় বস্তু হচ্ছে ক্রোমোজোম এবং ডিএনএ গুলো এই ক্রোমোজোমের মধ্যে থাকে। ক্লিয়ার? ৪ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্ষারীয় হিস্টোন প্রোটিন। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ক্ষারীয় হিস্টোন প্রোটিন থাকে না, ইউক্যারিওটিকের ক্ষেত্রে ক্ষারীয় হিস্টোন প্রোটিন থাকে। তাহলে ৪ টে পার্থক্য হয়ে গেল। ৫ নম্বর পার্থক্য, সেন্ট্রোজোম। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না, আর ইউক্যারিওটিক কোষগুলোর ক্ষেত্রে কেবলমাত্র প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে এবং উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। নেক্সট পার্থক্য হচ্ছে কোষ বিভাজন। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোষ বিভাজনের পদ্ধতি হচ্ছে সরল বিভাজন পদ্ধতি, যেমন দ্বিবিভাজন এবং বহু বিভাজন। এক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয় না একটা প্রোক্যারিওটিক কোষ নিজে ভেঙে গিয়ে অন্য দুটো কোষ উৎপন্ন করে, সেটাকেই আমরা বলি দ্বিবিভাজন। আর যদি একটা প্রোক্যারিওটিক কোষ নিজে ভেঙে গিয়ে অনেকগুলো কোষ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো বহু বিভাজন। তাহলে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোষ বিভাজন পদ্ধতি খুবই সরল, যেমন দ্বিবিভাজন এবং বহু বিভাজন। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোষ বিভাজন পদ্ধতি অপেক্ষাকৃত জটিল হয়
এবং মেইনলি ৩ ধরনের কোষ বিভাজন পদ্ধতি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সেগুলো কি, কি? না অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। ক্লিয়ার? নেক্সট পার্থক্য পর্দা ঘেরা অঙ্গাণু এবং আমরা জানি যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। আর লাস্ট পার্থক্য হচ্ছে রাইবোজোম। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোম হচ্ছে 70S ধরনের এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোম হবে 80S ধরনের। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য। নেক্সট আমাদের লাস্ট টপিক দেহকোষ এবং জনন কোষ কাকে বলে? প্রথমে দেহকোষ কাকে বলে? না বহুকোষী জীবদেহের যেসব কোষ কেবলমাত্র দেহ গঠনে অংশ নেয় তাকে বলা হয় দেহকোষ। মানে আমাদের হাত, পা বা পুরো শরীরটা যে কোষগুলো দিয়ে তৈরি সেই কোষগুলোকে আমরা বলবো দেহকোষ। এবং এই দেহকোষের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি? না এগুলি ডিপ্লয়েড অর্থাৎ 2n প্রকৃতির, অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকে। এবং মনে রাখবি এই 46টা ক্রোমোজোম আমি মানুষের উদাহরণ হিসাবে লিখেছি। অন্য কোনো জীবের ক্ষেত্রে এই ক্রোমোজোমের নাম্বারটা বা সংখ্যাটা কিন্তু চেঞ্জ হবে। কিন্তু তাদের দেহকোষটা অবশ্যই ডিপ্লয়েড প্রকৃতির হবে। আরেকটা বৈশিষ্ট্য যে এই দেহকোষগুলো সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং নতুন দেহকোষ সৃষ্টি করে। তাহলে বোঝা গেল যে আমাদের দেহটা নরমালি যে কোষ দিয়ে তৈরি সেটাই হচ্ছে আমাদের দেহকোষ এবং সেগুলো হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ 2n প্রকৃতির এবং এরা সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আর ২ নাম্বার কোষ হচ্ছে আমাদের জনন কোষ। জনন কোষ কি? বহুকোষী জীবদেহের যেসব কোষ কেবলমাত্র জনন কার্যে অংশ নেয় তাদেরকে আমরা বলবো জনন কোষ। মানে যে সমস্ত কোষগুলো কেবলমাত্র জনন প্রক্রিয়ায় অংশ নেবে, দেহ গঠনে এদের কোনো ভূমিকা নেই, তাদেরকে আমরা বলবো জনন কোষ। এই জনন কোষগুলোর বৈশিষ্ট্য কি হবে? না জনন কোষগুলি জনন মাতৃকোষ থেকে মিয়োসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। তাই এগুলি হ্যাপ্লয়েড অর্থাৎ ২৩টি ক্রোমোজোম থাকে এবং এক্ষেত্রেও এই যে ২৩টা ক্রোমোজোম সেটা মানুষের জন্যেই প্রযোজ্য। তাহলে জনন কোষগুলো মিয়োসিস প্রক্রিয়ায় তৈরি হচ্ছে এবং তোরা মনে রাখবি মিয়োসিস কোষ বিভাজনের ফলে যে সমস্ত কোষগুলো তৈরি হবে তারা সবসময় হ্যাপ্লয়েড হয়। এইবারে এই যে জনন কোষ এরা আবার ২ ধরনের হতে পারে। ১ নাম্বার হচ্ছে পুরুষ জনন কোষ বা পুং গ্যামেট বা শুক্রাণু। আরেক ধরনের হচ্ছে স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। আর লাস্ট পয়েন্ট জনন কোষ বা গ্যামেট হলো যৌন জননের একক। অর্থাৎ যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন এর জন্যে এই জনন কোষ বা গ্যামেট তৈরি অবশ্যই প্রয়োজন। তাহলে এখান থেকে মেইনলি আমরা কি মনে রাখবো? না ২ ধরনের কোষ হয়। একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। দেহকোষগুলো দেহ গঠনে অংশ নেয়। এরা ডিপ্লয়েড প্রকৃতির এবং এরা মাইটোসিস কোষ বিভাজন করে। অন্যদিকে জনন কোষগুলো কেবলমাত্র জনন কার্যে অংশ নেয়। এরা মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়। সেই কারণে এরা হ্যাপ্লয়েড প্রকৃতির। এবং জনন কোষ ২ ধরনের। একটা হচ্ছে পুরুষদের জনন কোষ যেটাকে আমরা বলছি শুক্রাণু। আরেকটা হচ্ছে স্ত্রী জনন কোষ যেটাকে আমরা বলছি ডিম্বাণু। আর জনন কোষ বা গ্যামেট হচ্ছে যৌন জননের একক। এইবারে তোদের জন্য একটা কোশ্চেন যে অযৌন জননের একক কি হবে? যৌন জননের একক যেমন বললাম যে জনন কোষ বা গ্যামেট, অযৌন জননের একক কি হবে? তোরা অবশ্যই কমেন্টে লিখে জানাস। ক্লিয়ার? আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি খুব তাড়াতাড়ি এটার সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সেখানে আমরা ইউক্যারিওটিক কোষ সম্বন্ধে ডিটেইলে পড়বো। মানে ইউক্যারিওটিক কোষের মধ্যে কি, কি অঙ্গাণু দেখা যায় সেই সমস্ত জিনিসগুলো জানবো এবং সেই অঙ্গাণুগুলোর এক-একটার গঠন আমরা আলোচনা করবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাস। যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্টে জানাস। আমি কমেন্ট সেকশনে বা পরের ভিডিওতে সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো। আর বাকি আজকের জন্য এইটুকুই। ভালো থাকিস সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোরা দেখছিলি দীপান্ত স্টাডি হাব বাংলা ইউটিউব চ্যানেল।